হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন সেশনে। আমরা জানি যে আমাদের আপকামিং যে আপার প্রাইমারি টেট এবং ঝাড়খণ্ড টেট বা সি টেট, এই যে সিলেবাস যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি বিষয়ে কোশ্চেন থাকে, আমরা সেই বিষয়ে আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তোমাদের প্রত্যেককে সেই টপিকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে গোপাল স্যার। তো আজকে আলোচনায় যাওয়ার প্রথমে আমি বলবো যে আমরা বুদ্ধি বিষয়টাকে কিভাবে বুঝি বা কিভাবে জানি। তো বুদ্ধি যখন আমরা নিয়ে আলোচনা করব তখন কিন্তু বিষয়টা কেমন হয় সেটাই আজকের আলোচনা। তো আমাদের আজকের আলোচনার মধ্যে বুদ্ধির ধারণা, বুদ্ধির সংজ্ঞা, বুদ্ধির যে বৈশিষ্ট্য এবং বুদ্ধির বিভিন্ন তত্ত্ব, যে মনস্তাত্ত্বিক যারা বুদ্ধি নিয়ে বিভিন্ন তত্ত্ব দিয়েছেন, প্রচুর তাত্ত্বিক আলোচনা আছে। তো সেই বিষয়গুলো আজকে আমাদের আলোচনার বিষয়। বুদ্ধির মূল্যায়ন, বুদ্ধির যে আইকিউ, আমরা যে বুদ্ধাঙ্ক বুঝি, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে একটা খুব আকর্ষণীয় আলোচনা রয়েছে। তোমাদের প্রত্যেককে সেই আলোচনায় ওয়েলকাম জানাচ্ছি। প্রথমে আমরা দেখব যে হেডিং থেকে বুঝতে পারছো যে বুদ্ধি ও বুদ্ধাঙ্ক। তো আমরা পরের পেজে দেখি, এখানে বুদ্ধির পরিচয় বলতে আমরা এখানে একটা বিষয় দিয়েছি যে এই জিজ্ঞাসা চিহ্নতে কি আসবে, এটা একটা প্রশ্ন। যখন ছোট ছোট বাচ্চাদেরকে আমরা প্রশ্নটা করব, সে কিন্তু একটু ঘাবড়ে যাবে, প্রশ্নটা উত্তরটা কি হবে সেটার জন্য ওকে একটা প্যাটার্ন আমরা দেখাতে পারবো যে এটা কিভাবে এসেছে। তো এবার আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে যে এই জায়গাটি কি আসবে। আমরা একটা সুন্দর প্যাটার্ন ফলো করছি যে প্রথমে ট্রায়াঙ্গেল, তারপরে সার্কেল, তারপরে আসছে স্কোয়ার। তো এইখানটা আমরা ইজিলি বুঝতে পারছি যে একটা বাচ্চা যখন এটা স্কোয়ার দিবে তখন সে এটা ফুলফিল করবে। তো এইটা কোথা থেকে আসলো? এটা যদি একটা হাতি বা একটা বাঘ বা একটা বন্য কোনো পশুকে দেয়া হয়, সে কি এই প্রবলেমটা সলভ করতে পারবে? আমাদের প্রশ্ন এটাই যে মানুষের সঙ্গে ওই বন্য জীবজন্তুদের যে পার্থক্য, সব থেকে বড় পার্থক্য যেখানে, সেটা যে বুদ্ধির ব্যবহার। তাদেরও বুদ্ধি আছে, কিন্তু মানুষ সেই বুদ্ধিটা তাদের মতো করে ব্যবহার করতে পেরেছে বলেই আজকে মানুষ উন্নত জীবে পরিণত হয়েছে। আধুনিক যুগে মনস্তত্ত্বে সব থেকে বড় আলোচনার বিষয়, আলোচনা চর্চিত বিষয় যেটা, সেটা হচ্ছে এই বুদ্ধি এবং বুদ্ধাঙ্ক। তো সেটা নিয়ে আমরা আজকে যাচ্ছি। তো আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা যখন আমরা দেখব তখন দেখি শিশুর সম্ভাবনাময় অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। এই যে অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ, তার একজন শিশু সাদা, তার ব্রেন সাদা কাগজের মতো, সেখানে তার কি কি অন্তর্নিহিত প্রতিভা রয়েছে সেইগুলো আমরা এই বুদ্ধিমত্তার দিক থেকেই বুঝতে পারি। তো শিশু বিকাশের দুটি উপাদান আমরা দেখছি, একটা পরিবেশগত আর একটা শিশুর জন্মগত বা শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। এইগুলো হচ্ছে শিশু বিকাশের দুটি উপাদান। আমরা এবার শিশুর অভ্যন্তরীণ বৈশিষ্ট্য, মানসিক যে সক্ষমতা, সেটা আমরা বলবো যে মানসিক সক্ষমতাটা কি, যে বুদ্ধিকে ব্যবহার করে যে কাজগুলো আমরা করতে পারি সেগুলো মানসিক সক্ষমতা বলে আমরা জানি। এই মানসিক সক্ষমতা বর্তমান যুগে যাদের বেশি, তারাই কিন্তু এই উন্নত হয়েছে এবং তারাই বেশ আজকের পৃথিবীকে শাসন করে চলেছে। তো আমরা দেখছি যে শিশুর অভ্যন্তরীণ বৈশিষ্ট্য মানসিক সক্ষমতা, এখানে মানসিক ক্ষমতার সংজ্ঞা দেওয়া আছে। মানসিক ক্ষমতা বলতে আমরা যা বুঝি, মানব শিশুকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে, বিভিন্ন কাজের পারদর্শিতা অর্জন করতে সাহায্য করে। তো বিভিন্ন পরিবেশে শিশুকে তার বিভিন্ন পারদর্শিতা অর্জন করতে হয়, সেইগুলো যেটা করার
সেই পারদর্শিতা অর্জন করাটাই হচ্ছে এই মানসিক সক্ষমতা, মেন্টাল এবিলিটি আমরা যেটা বলি, মেন্টাল এবিলিটি, সেটা হচ্ছে মানসিক সক্ষমতা। তো এই মানসিক সক্ষমতা দুই রকমের আছে। একটা হচ্ছে জন্মগত, যেটা একটা জন্মগত ভাবে মানসিক ভাবে তারা সক্ষমতা আমরা শিশুদের দেখতে পাই, এবং একটা অর্জিত অর্জিত মানসিক সক্ষমতা। এবার জন্মগতটা কি? জন্মগত আমরা বুদ্ধি, স্মৃতি এবং চিন্তা এইগুলোকে আমরা পাই, জন্মগত ভাবেই আমাদের মধ্যে এগুলো রয়েছে। যেমন ইন্টেলিজেন্স, মেমোরি এবং থিঙ্কিং, এইগুলো আমাদের জন্মগত ভাবেই আমাদের মধ্যে রয়েছে। এগুলো এক ধরনের মানসিক সক্ষমতা। আর অর্জিত মানসিক সক্ষমতা হচ্ছে যে আমরা যেমন যে কোনো কাজ শিখি, সেই কাজগুলোই হচ্ছে অর্জন করতে হয়, সেই সক্ষমতাটাই হচ্ছে অর্জিত সক্ষমতা। আমরা এইটা প্রচুর জায়গায় দেখতে পাই। যেমন পড়াশোনার যে সক্ষমতা, আমরা প্রথমে লিখতেও পারতাম না, বলতেও পারতাম না, হাঁটতেও পারতাম, যে যা আছে সেইগুলো, লেখার সক্ষমতা, গাড়ি চালানোর সক্ষমতা, এই সমস্তগুলোই হচ্ছে যে অর্জিত মানসিক ক্ষমতার একটা উদাহরণ। তো এইগুলো আমরা অর্জন করে থাকি বিভিন্ন সময়। পরের দিকে আমরা দেখছি যে বুদ্ধির সংজ্ঞা। তাহলে এইগুলো গেল মানসিক সক্ষমতা। এবার বুদ্ধির সংজ্ঞা বলতে কি বুঝি? এবার মানসিক সক্ষমতার সঙ্গে বুদ্ধি যখন আমরা আলোচনা করব, তখন বুদ্ধি কি জিনিস সেটা আমাদের প্রথমে জানা দরকার। তো অনেক রকমের সংজ্ঞা হয় বুদ্ধির। শিক্ষাগত একটা সংজ্ঞা পাওয়া যায়, শিক্ষাগত, কার্যকরী, মনস্তাত্ত্বিক আর জৈবিক সংজ্ঞা। এই সংজ্ঞাগুলোকে আমরা বিভিন্নভাবে দেখে থাকি। যেমন শিক্ষাগত সংজ্ঞা, আমরা কোনো একটা বিষয়, যেমন ম্যাথ, সেটা যখন কঠিন ম্যাথ থাকে সেটা আমাদেরকে শিখতে হয়, শিখে আমরা সেটাকে অর্জন করি বা সলভ করি। তো সেটা কিন্তু এক ধরনের বুদ্ধির পরিচয়। তো সেইটা আমাদের আর কি শিক্ষাগত সংজ্ঞার মধ্যে পড়ে। কার্যকরী সংজ্ঞাটা কি? কার্যকরী সংজ্ঞা হচ্ছে যেখানে মনস্তাত্ত্বিক বিয়েরন বলেছিলেন, মনস্তাত্ত্বিক বিয়েরন বলেছিলেন এই কার্যকরী সংজ্ঞার কথা। কার্যকরী সংজ্ঞার কথা মনস্তাত্ত্বিক বিয়েরন বলেছিলেন যে মনস্তাত্ত্বিক নয়, আমাদের বুদ্ধিটা মনস্তাত্ত্বিক নয়, এটা হচ্ছে যে একটা আচরণগত বিষয়। বুদ্ধি হচ্ছে একটা আচরণের বিষয়। আচরণ মানে আমাদের একটা বিহেভিয়ার কাজ করে, যার জন্য আমরা বুদ্ধির পরিচয় দিতে পারি, সেটা একটা। আর মনস্তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক বলতে আমরা যে কঠিন কিছু বিষয় ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি, সেগুলো মনস্তাত্ত্বিক সংজ্ঞার মধ্যে পড়ে। আর জৈবিক সংজ্ঞা, এই জৈবিক সংজ্ঞা বলতে আমরা যেটা বুঝি যে কোনো একটা প্রতিকূল পরিবেশে যখন আমরা যাই, তখন সেই প্রতিকূল পরিবেশের সঙ্গে আমরা যখন অভিযোজিত হই, আমাদের নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করি, তখন আমাদের অনেক বড় বুদ্ধির পরিচয় লাগে। তো সেটাও একটা বুদ্ধির সংজ্ঞা হিসেবে আমরা জানি। তো অভিযোজনের ক্ষমতাটা এখানে জৈবিক সংজ্ঞায় আর কি অভিযোজনের বিষয়টা রয়েছে, অভিযোজিত হতে হয়। তারপরে আমরা পরেরটা দেখি যে বুদ্ধির পরিধি। এবার বুদ্ধির সংজ্ঞা তো গেল, বুদ্ধির পরিধি মানে বুদ্ধি কতটা তার পরিসর নিয়ে রয়েছে, সেইগুলো আমরা বুদ্ধির পরিধিতে দেখতে পাই। বুদ্ধির বৃদ্ধি, আচ্ছা আমরা যে প্রথম থেকে আমরা যে শিশু, ছোটবেলায় তখন থেকে কি আমাদের যেটুকু বুদ্ধি আছে তার থেকে আমরা একটু বাড়াতে পেরেছি, নাকি আমাদের বুদ্ধি সেরকমই আছে? এইটা আমাদের এই বুদ্ধির বৃদ্ধিতে আমরা পাই। আরেকটা হচ্ছে যে বুদ্ধি ও লিঙ্গ, এইটা একটা বিষয় যে বুদ্ধি যে পুরুষ এবং স্ত্রী এই ভেদে বুদ্ধি কি আলাদা আলাদা হয় নাকি একই রকম হয়? এটা যে পুরুষদের বুদ্ধি কম বা পুরুষদের বুদ্ধি বেশি এবং স্ত্রীদের বুদ্ধি কম বা বেশি, এরকম কি আমরা ডিফারেন্স করি, এইগুলো বুদ্ধির পরিধির মধ্যে আমরা আলোচনা করি। আর পরিবেশ, বুদ্ধি পরিবেশ, দেখুন আমরা যে আফ্রিকার একটা প্রান্তিক এলাকায় যে মানুষটার যেরকম বুদ্ধি, আমেরিকার একটা উন্নত মানের সিটিতে
একটা মানুষের সেই বুদ্ধি, সেটা কি সমান হয় নাকি একই হয় নাকি আলাদা হয়, এগুলো বুদ্ধি এবং পরিবেশের উপরে নির্ভর করছে। আর বংশগতির আর বুদ্ধি, বংশগতিটা কি, যে একই বংশের পিতা তার পুত্র, তাদের বুদ্ধি, পিতার বুদ্ধি যেরকম পুত্রের বুদ্ধিও সেরকম তীক্ষ্ণ ক্ষুরধার হবে নাকি তার বুদ্ধি কম হবে, ইত্যাদি যে বিষয়গুলো, বুদ্ধি এবং বংশগতির একটা বিরাট বড় প্রভাব রয়েছে। যে আমরা দেখি যে অনেক উন্নত মানের বুদ্ধি, অনেক বড় বুদ্ধি সম্পন্ন মানুষ, তার বুদ্ধিও কিন্তু তার সন্তানের বুদ্ধির মতো হয় না, বা কোনো সময় তার সন্তানের বুদ্ধি তার বুদ্ধির থেকে একদম নগণ্য হয়ে যায়। এরকম আমরা দেখি জড়বুদ্ধি সম্পন্ন সন্তান আমরা দেখে থাকি কোনো একজন বিজ্ঞ মানুষের। তো সেটা হচ্ছে বুদ্ধি এবং বংশগতি, এই জায়গাটা আমরা প্রভাব বিস্তার করি, যে এটাও একটা পরিধির মধ্যেই পড়ছে। পরে আমরা দেখি যে বুদ্ধিটা, পরবর্তীতে আমরা বুদ্ধির কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স দেখব, যে বুদ্ধি বৈশিষ্ট্যটা কি, পরিধি তো দেখলাম, সংজ্ঞাও দেখলাম, এবার পরিধি দেখবো, এই বৈশিষ্ট্য দেখবো, যে বুদ্ধি বলতে কোন জিনিসটাকে আমরা বুদ্ধি বলছি, তার কিরকম ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো। এখানে প্রথমে বলছে যে নতুন পরিস্থিতি ও সমস্যার সঙ্গে মানসিক অভিযোজনের ক্ষমতাই হলো বুদ্ধি। এটা মনস্তাত্ত্বিক স্টার্ন বলেছেন যে নতুন পরিস্থিতি ও সমস্যার সঙ্গে মানসিক অভিযোজনের ক্ষমতাই হচ্ছে বুদ্ধি। তাহলে নতুন পরিস্থিতি যখন থাকবে, আমাদের সমস্যা থাকবে, তো সেখানে আমরা যদি আমাদের নিজেকে মানিয়ে নিতে পারি, সেখানটায় যে ক্ষমতাটা আমরা প্রয়োগ করি, ওটা বুদ্ধি। এবং বুদ্ধি হলো শিখনের ক্ষমতা। আমরা নতুন কিছু যখন শিখতে যাই, তখন অবশ্যই আমাদের বুদ্ধি লাগে। তো সেটা আমাদের বাকিংহাম বলেছেন, মনস্তাত্ত্বিক বাকিংহাম, তিনি বলেছেন যে বুদ্ধি হলো একটা শিখন ক্ষমতা। আর টারমান তিনি একটা বলেছেন, বুদ্ধি, ব্যক্তির বুদ্ধির পরিমাণ নির্ভর করে সে কি পরিমাণে বিমূর্ত চিন্তা করতে পারে, বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং তার মধ্যে কতটা আছে, সেইটা হচ্ছে যে বুদ্ধির একটা ক্যারেক্টারিস্টিক্স, ইনি টারম্যান বলেছেন। তো এই বিমূর্ত চিন্তাটা কি? বিমূর্ত চিন্তাটা হচ্ছে যে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম জানি, উনি কোনোদিনই ভারতবর্ষের বাইরে যাননি, কিন্তু তার চাঁদের পাহাড় যে গল্পটা আমরা পড়ি, সেটা কিন্তু আফ্রিকার একটা প্রেক্ষাপটে রচিত। তো সেটা কিন্তু একটা, উনি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং থেকে ওই জায়গাটায় উনি এত বড় একটা সফল উপন্যাস লিখেছেন। এইরকমই কিছু বিমূর্ত চিন্তা, যেগুলো আমরা মনে মনে চিন্তা করতে পারি, যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই না, কিন্তু আমরা বুদ্ধি দিয়ে বুঝতে পারি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত থিঙ্কিং। বুদ্ধির আরো বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। জনগণের মধ্যে স্বাভাবিকভাবে বন্টিত হয়ে থাকে। বুদ্ধি হলো মানসিক ক্ষমতা, এটা আমরা প্রথমে বললাম। বুদ্ধি সহজাত অর্জিত হতে পারে, এটা একদম আমাদের আলোচনার শুরুতেই আমরা আলোচনা করেছি, যে বুদ্ধি অর্জিত হতে পারে এবং সহজাত হতে পারে, জন্মগতভাবেও আমরা বুদ্ধিকে পেয়ে থাকি, এবং বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন বুদ্ধিকে অর্জন করতে হয়। আর বুদ্ধির কাঠিন্যতা, জটিলতা, বিমূর্ততা, এগুলো কি, যেমন আমরা একটা কঠিন অঙ্ক নিয়ে যখন বসি, তখন কিন্তু আমাদের সেই কঠিন অঙ্ক সলভ করার জন্য আমাদের কিন্তু খুব কঠিন বুদ্ধির প্রয়োজন হয়। যেমন একটা কোনো দড়িকে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, কিন্তু সেই গুছানো দড়িটা যদি কোনোভাবে এলোমেলো হয়ে যায়, তো তাকে সোজা করা খুব কঠিন হয়ে যায়। তো সেটা একটা ক্রিটিক্যাল থিঙ্কিং, খুব কঠিন কাজ হয়ে যায়। বা কোনো সময় আমরা খুব ধুলোর মধ্যে যদি কোনো ওই লৌহ কুচি যদি আমরা ফেলে দিই, সেখানে বের করা খুব কঠিন, সেখানে আমরা একটা বুদ্ধি অ্যাপ্লাই করি, যে ম্যাগনেট দিয়ে সেগুলো বের করে নিতে পারি। তো এই সব কঠিন জায়গায় যে কাঠিন্য, বুদ্ধির কাঠিন্য, সেই জায়গাগুলোর কথা বলা হচ্ছে। জটিলতা, অবশ্যই জটিল বুদ্ধির কথা বলা হচ্ছে। আর বিমূর্ততা, এক্ষুনি বললাম, বিমূর্ততা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। আর উদ্দেশ্যমুখী যোজনা, অভিযোজন, সেটা হচ্ছে যে আমাদের বুদ্ধি সব সময় কোনো না কোনো উদ্দেশ্য তো অবশ্যই থাকবে, যে আমরা যে কোনো জায়গায় উদ্দেশ্য না থাকলে সেখানে আমরা কোনো কাজ করি না, বা আমাদের করাটা উচিত না। তো সেটা একটা উদ্দেশ্যমুখিতা থাকে,
যে বুদ্ধি প্রয়োগের। আর সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, এটা তো অবশ্যই বুদ্ধি না থাকলে ক্রিয়েটিভিটি কোথা থেকে আসবে, এটা তো বড় কথা। একজন স্টুডেন্টের মধ্যে ক্রিয়েটিভিটি যখন থাকবে তখন তাকে একটা গিফটেড চাইল্ড ধরা হয়। তো সেই ক্রিয়েটিভিটি দেখানোর জন্য অবশ্যই তার সৃজনশীলতার পরিচয় দেওয়ার জন্য বুদ্ধির প্রয়োগ দরকার হয়। আর প্রাক্ষবিক বোধটা আমরা জানি যে প্রাক্ষবিক হচ্ছে যে ইমোশন, যে কোনো ইমোশন, হাসি, কান্না, ঠাট্টা বা যে কোনো কিছুই যায় আমরা বলি না কেন, সেই ইমোশনগুলো তৈরি করার জন্য বা সেই ইমোশনগুলো দেখানোর জন্য আমাদের বুদ্ধির প্রয়োজন হয়। আর একাগ্রতা, আমরা যখন পড়াশোনা করি বা কিছু করি তখন আমাদের যে অ্যাটেনশন, অবশ্যই আমরা বুদ্ধির প্রয়োগ না করলে অ্যাটেনশন আসে না। সেইখানে আমরা করি কি, বিভিন্ন সময় একটা বিষয় নিয়ে আলোচনা করার সময় হাজারটা বিষয় মাথায় চলে আসতে পারে, বা একটা বিষয় নিয়ে আলোচনা করতে বলা হলো, সে কিন্তু বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করছে, তার নিজস্ব যে প্রথম শুরু করা বিষয়টাই সে হারিয়ে ফেলেছে। তো এইখানে একাগ্রতার অভাব থাকে, তো সেটা আমাদের এই বুদ্ধিমত্তা দিয়েই করতে হয়। আমরা চলে যাব পরেরটায়। বুদ্ধির আধুনিক ধারণা, এইটা আরেকটা বিষয় যে বুদ্ধির কি কি ধারণা বর্তমানে রয়েছে, সেইগুলো কিন্তু আমাদের বিভিন্ন মনস্তাত্ত্বিক তাদের আলোচনা থেকে আমরা এই আলোচনাটা করব যে বর্তমানে বুদ্ধির ধারণা কি। আমরা বর্তমানে তো জানি যে বুদ্ধি ল্যাবরেটরিতেও তৈরি করা হয়, মানে এআই এর যুগ আজকে। তো সেটা কোথা থেকে আসলো সেটা তো আমরা নিশ্চয়ই আজ একটা চর্চার মধ্য দিয়ে এসেছে, এবং সেই চর্চা প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। আধুনিক যুগে সেই বুদ্ধি কোন জায়গায় আছে আমরা একটু আলোচনা করব। ক্যাটেল, এই ক্যাটেলের মতে বুদ্ধি দুই রকমের, একটা হচ্ছে তরল বুদ্ধি আর একটা হচ্ছে কেলাসিত বুদ্ধি। তরল বুদ্ধি হচ্ছে যে আমরা যখন জন্ম থেকেই যে বুদ্ধি অর্জন করছি সেই বুদ্ধিটা আমাদের তরল বুদ্ধি, লিকুইড যে ইন্টেলিজেন্স সেটা। আর কেলাসিত ক্রিস্টাল, যেটা আমরা অর্জন করছি, যেটা আমাদের বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জন করতে হয়, সেটা ক্রিস্টাল ইন্টেলিজেন্স বলছি। আর বায়োলজি বিজ্ঞানীদের একটা জন্মগত আর একটা প্রকাশমান বুদ্ধি, জন্মগত ভাবে আমরা যে বুদ্ধি অর্জন করি সেটা বায়োলজিক্যাল ভাবে আমাদের একটা বুদ্ধির বিষয়। সেখানে একটা ধারণা পাই যে বুদ্ধি আমাদের হাঁটা, চলা, কথা বলা, এই সমস্ত বুদ্ধিগুলো জন্মগত ভাবে আমরা সেইভাবে তৈরি করি না, পরবর্তীতে আমরা এগুলো শিখি। কিন্তু আমাদের কিছু বুদ্ধি যদি না থাকে তো আমরা কি করে হাঁটবো, চলবো, কথা বলবো ইত্যাদি থাকে। তো সেই জন্মগত বায়োলজিক্যাল বিষয় এখানে রয়েছে প্রকাশমান বুদ্ধি, যে বুদ্ধিগুলো আমরা অর্জন করলাম, সেই অর্জিত বুদ্ধিগুলো যখন আমরা প্রকাশ পাই, যখন আমাদের সামনে দেখি যে আমাদের একটা বুদ্ধির পরিচয় হয়েছে, নতুন কিছু আবিষ্কার করেছি, নতুন কিছু দেখাতে পারলাম, তখন সেটা কিন্তু প্রকাশমান বুদ্ধি। এই থর্নডাইকের বিমূর্ত বুদ্ধি, কার্যকরী বুদ্ধি এবং সামাজিক বুদ্ধি, এইগুলো নিয়ে আমি আগে আলোচনা করেছি। শুধু সামাজিক বুদ্ধিটা আলোচনা করছি। সামাজিক বুদ্ধিটা কি, যে সোসাইটির সঙ্গে যখন আমরা মেলামেশা করি তখন সেখানে কিন্তু বিভিন্ন সামাজিক বিষয়, বিভিন্ন সামাজিক রীতিনীতি আছে, বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মেলামেশার যে ক্ষমতা, বা সেখানে কাকে কোন বিষয়ে সম্বোধন করে কথা বলবো, এই বিষয়গুলো সামাজিক বুদ্ধির মধ্যে পড়ে। যেমন একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলা উচিত, একজন বাজারে গিয়ে বাজারে বিক্রেতা বা ক্রেতা তাদের সম্পর্কে কি রকম আলোচনা করা উচিত, এই সমস্ত বিষয়গুলো সামাজিক বুদ্ধির মধ্যে পড়ে। গার্ডনার তিনি বলছেন যে ভাষাগত বুদ্ধি, আমাদের পৃথিবীতে প্রচুর ভাষা রয়েছে, সেই প্রচুর ভাষার মধ্যে আমরা কয়েকটা ভাষায় জানি বা একটা ভাষা জানি কেউ কেউ, বা কেউ কেউ অনেক ভাষা জানি। তো সেই ভাষাগুলো শেখার জন্য আমাদেরকে কিন্তু বুদ্ধির প্রয়োজন আছে। সেখানে বর্ণ, শব্দ এবং সেই শব্দগুলোকে সঠিক ক্রম অনুযায়ী বসিয়ে একটা বাক্য বানানো, এই সবগুলো আমরা ভাষাগত বুদ্ধি থেকে পাই। তো তারপরে যৌক্তিক বুদ্ধি, যে কোনো আমরা কাজ করতে গেলে অবশ্যই তো যুক্তি থাকে। আর স্থান বা স্পেশিয়াল যে
ইন্টেলিজেন্স, স্পেশিয়াল এটা হচ্ছে স্পেস, আমরা স্পেস থেকে এসেছে স্পেশিয়াল। তো সেটা যে কোনো জায়গায় যখন আমরা সৌন্দর্যের বিষয়ে বলতে পারি যে কোন জায়গায় কোনটা রাখলে আমরা ভালো দেখতে পারবো বা দেখতে ভালো লাগবে, কোনটা কিরকম ভাবে সাজালে সেটা আমাদের কাছে খুব দৃষ্টিনন্দন হবে। তো এই বিষয়গুলো হচ্ছে স্পেশিয়াল বুদ্ধির মধ্যে পড়ে, মানে স্থানগত বুদ্ধির মধ্যে পড়ে। সঙ্গীত, আমরা বিভিন্ন মানুষকে দেখি যে সঙ্গীতের পারদর্শী, তাদের মধ্যে যে ইন্টেলিজেন্স আছে সঙ্গীত বিষয়ে, গান বাজনা বিষয়ে, সেখানে কিন্তু একটা বিশেষ ধরনের বুদ্ধি লাগে। তো সেটা গার্ডনার বলছেন যে সঙ্গীত বিষয়ে একটা, তার মতে একটা বিশেষ বুদ্ধি দরকার হয়। আমরা পরবর্তীতে যাব যে এবার একটা বুদ্ধির তত্ত্ব, যে তত্ত্বগুলো আমরা পরবর্তীতে বিভিন্নভাবে সমালোচিত হয়েছে এবং বিভিন্নভাবে আলোচিতও হয়েছে, সমাদৃতও হয়েছে, এবং অসংখ্য তত্ত্ব রয়েছে বুদ্ধি নিয়ে, যে বুদ্ধির কে কার মতে কিরকম তাত্ত্বিক আলোচনা করেছেন সেটা আমরা আজকে এই পরবর্তী সময়টাই আলোচনা করব। বর্তমানে বুদ্ধির তত্ত্ব আমরা একটা চার্টে দেখিয়েছি যে কয়েকজনকে আমরা নিয়ে আলোচনা করব। তাদের মধ্যে স্টার্নের একক উপাদান তত্ত্ব, এটা আমরা দেখেছি, এটা ইউনিফ্যাক্টর তত্ত্ব বলে, ইউনিফ্যাক্টর থিওরিও বলা হয় এটাকে, স্টার্নের একক উপাদান তত্ত্ব। তারপরে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, টু ফ্যাক্টর থিওরি, স্পিয়ারম্যান দিয়েছিলেন এই থিওরিটা। আমরা শুধুমাত্র নামগুলো এবং কে কোন তত্ত্ব দিয়েছেন সেগুলো জানবো। এখানে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, থার্ডস্টন তার দলগত উপাদান তত্ত্ব, থার্ডস্টন দিয়েছিলেন দলগত উপাদান তত্ত্ব, যেটা গ্রুপ ফ্যাক্টর থিওরি নামে পরিচিত। আর একটা থর্নডাইক, তিনি দিয়েছেন বহু উপাদান তত্ত্ব বা মাল্টিফ্যাক্টর থিওরি, মাল্টিফ্যাক্টর থিওরির কথা বলেছেন থর্নডাইক। গিলফোর্ড বিখ্যাত তত্ত্ব দিয়েছেন, গিলফোর্ড তিনি দিয়েছেন ত্রিমাত্রিক তত্ত্ব, ত্রিমাত্রিক, থ্রি ডাইমেনশনাল যে থিওরি, আমরা এগুলো পড়বো পরবর্তীতে, এক একটা তত্ত্ব ধরে ধরে যতটা পারা যায় সংক্ষেপে আলোচনা করব। আর থমসন তার বাছাই তত্ত্ব, বাছাই উপাদান তত্ত্ব, সে বহু কিছু উপাদানের মধ্যে থেকে কয়েকটা উপাদান উনি বাছাই করে তার কোনো একটা কাজ সম্পন্ন করার যে বিষয়ে উনি মতামত দিয়েছেন, তো তার বাছাই তত্ত্ব সেটা রয়েছে। আমরা এই চার্টটাকে খুব ভালো করে মনে রাখবো। তোমরা কেউ মনে রাখতে চাইলে এটাকে স্ক্রিনশট করে রাখতে পারো, এটা পরীক্ষায় বিভিন্নভাবে হেল্প করবে। আমি একটু সরে যাচ্ছি, তোমরা এটাকে ভালোভাবে দেখে নিতে পারো। ঠিক, এবার জ্ঞানমূলক তত্ত্ব, জ্ঞানমূলক স্টার্নবার্গের জ্ঞানমূলক তত্ত্ব, এর তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্ব রয়েছে। আর একটা গার্ডনারের হচ্ছে বহুমুখী উপাদান তত্ত্ব, গার্ডনারের বহুমুখী উপাদান তত্ত্ব। তো এই বিভিন্ন তত্ত্বগুলো আমাদের রয়েছে। আমরা কয়েকটা উপাদান তত্ত্ব নিয়ে আলোচনা করব এখানে আজকে, এবং যেহেতু এই চ্যাপ্টারটা খুব বড়, যতটা পারা যায় আমরা যতটা সংক্ষেপে এবং যতটা ডিটেলস, সংক্ষেপের মধ্যে ডিটেলস যতটুকু দেওয়া যায় আমরা সেই ততটুকু আলোচনা করব। এখানে আমরা প্রথম যে তত্ত্বটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টার্ন তার একক উপাদান তত্ত্ব বা ইউনিফ্যাক্টর থিওরি। স্টার্ন তিনি মনে করেন যে আমাদের এই পৃথিবীতে যত কাজকর্ম হয় সেই কাজকর্মের জন্য আমাদের একটা বুদ্ধি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা এই পৃথিবীর যত কাজ করি আমাদের একটা স্পেশাল বুদ্ধি আছে, সেই বুদ্ধির মাধ্যমে আমরা সেই কাজগুলো করি। তো সেটাকে আমরা বলছি যে ইউনিফ্যাক্টর থিওরি। উনি বলছেন সব ধরনের মানসিক কাজের জন্য একই ক্ষমতার প্রয়োজন হয়।
তো খুব সমালোচিত এই তত্ত্বটা, কারণ আমরা জানি যে একজন চাষি যে বুদ্ধি দিয়ে চাষ করেন, একজন রকেট সায়েন্স, তিনি নিশ্চয়ই সেই বুদ্ধি দিয়ে কাজ করেন না। একটা বুদ্ধি যদি হতো তো এত ভ্যারাইটিস পৃথিবীর মধ্যে কাজ, সেগুলো কিভাবে হতো? তো এই তত্ত্বটা বিভিন্নভাবে সমালোচিত, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই ইউনিফ্যাক্টর থিওরিটা কে দিয়েছিলেন? স্টার্ন দিয়েছিলেন। এবার পরবর্তীতে আমরা দেখব যে দ্বি উপাদান তত্ত্বের কথা। দ্বি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যান দিয়েছিলেন। অবশ্যই এটা খুব ফেমাস, বর্তমানে এই স্পিয়ারম্যানের উপাদান খুব গ্রহণযোগ্য। তার দ্বি উপাদান তত্ত্ব, উনি বলেছিলেন যে উপাদান, আমাদের বুদ্ধি হচ্ছে, সেটা বলার আগে বলি যে উনি ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন। 1904 সালে আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে গণিত নির্ভর একটি বুদ্ধির ব্যাখ্যা দিয়েছিলেন। এই জার্নালটার নাম প্রত্যেকে মনে রাখবে যে কোথায় পাস হয়েছিল, এবং এই সালটাও খুব ইম্পর্টেন্ট। এই সালটা 1904 সালে এই ব্রিটিশ মনোবিজ্ঞানী হচ্ছে স্পিয়ারম্যান, তিনি এই তত্ত্বটা দিয়েছিলেন। আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে এই গণিত নির্ভর একটা বুদ্ধির ব্যাখ্যা সেখানে রয়েছে। তো উনি যে দুটো উপাদানের কথা বলেছিলেন বুদ্ধির, সেটা হচ্ছে একটা সাধারণ উপাদান আর একটা বিশেষ, একটা জেনারেল পাওয়ার, জেনারেল বিষয়, আর একটা হচ্ছে যে বিশেষ, স্পেশাল বিষয়। তো সেই জেনারেল এবং স্পেশাল এই দুটো নিয়েই আর কি আমাদের এই বুদ্ধিগুলো রয়েছে। তো জেনারেলটা কি? জেনারেলটা হচ্ছে যে বিষয়গুলো আমরা আমাদের বুদ্ধির স্বাভাবিক কাজকর্ম করি, সেটা আমাদের জেনারেল বিষয়, জেনারেল বুদ্ধি বা সাধারণ বুদ্ধি। আর বিশেষ কাজ করি যেটাই আমাদের একটু বুদ্ধির বেশি প্রয়োজন হয়, সেটা আছে স্পেশাল বুদ্ধির মধ্যে পড়ে। তো এটা আমরা দেখলাম যে স্পিয়ারম্যান এই বুদ্ধির তত্ত্বটা দিয়েছিলেন। তার একটা থিওরির একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা জেনারেল, তার মধ্যে স্পেশাল, স্পেশাল 1 2 3 করে অনেক রকমই থাকতে পারে। স্পেশাল বুদ্ধি আমাদের মধ্যে অনেক থাকতে পারে। তো সেই বিষয়টা আমরা এখানে দেখালাম। পরবর্তী তত্ত্বে যাব। পরবর্তীতে আমরা দেখছি যে থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব। এবার এই উপাদানগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আমরা একটা দিয়ে শুরু করেছি, একটা দুটো, এবার এখানে দেখছি যে বহু উপাদানের বিষয় বলছে, মাল্টি ফ্যাক্টর থিওরি বলছে। তিনি কি বলছেন? তার মতে অসংখ্য উদ্দীপকের সঙ্গে অসংখ্য প্রতিক্রিয়ার বন্ধনই হলো বুদ্ধি। তাহলে অসংখ্য উদ্দীপক থাকবে এবং অসংখ্য প্রতিক্রিয়া থাকবে, তো সেটাই হচ্ছে বুদ্ধি। অসংখ্য উদ্দীপক এবং অসংখ্য প্রতিক্রিয়া, তার যে বন্ধন, উদ্দীপক এবং প্রতিক্রিয়াটা কি? যেমন আমরা একটা চোখের মধ্যে লাইট পড়লে আমরা চোখ বন্ধ করে দিই, তাহলে লাইটটা হচ্ছে একটা উৎস, উদ্দীপক, এবং আমরা যে চোখটা বন্ধ করলাম সেটা আমাদের একটা প্রতিক্রিয়া। তো এই যে প্রতিক্রিয়া, তার মধ্যে অসংখ্য উদ্দীপকের সঙ্গে, এরকম অনেক উদ্দীপক আছে আমাদের জগতে, তো সেই উদ্দীপকগুলোর এক একটা জায়গায় এক এক রকমের যে রেসপন্স, যে প্রতিক্রিয়া, সেটাই হচ্ছে তার মতে এই যে বহু উপাদান তত্ত্ব। তিনি এই বুদ্ধির উপাদানগুলিকে 9টি নিরপেক্ষ শক্তির কথা বলেছেন, 9টা নিরপেক্ষ শক্তির কথা বলেছেন। একটা বলছেন যে সংখ্যা ব্যবহার করার ক্ষমতা। তো আমরা সংখ্যা ব্যবহার করি বিভিন্ন সময়, অঙ্কে হোক বা যে কোনো জায়গায় ফোনের নম্বর হোক বা যে কোনো পাসওয়ার্ড হোক, যেখানে আমরা নম্বর ব্যবহার করি, সেখানটাই এই একটা ব্যবহার করার ক্ষমতা। অনেকে তো দেখি আমরা অনেক পাসওয়ার্ড এবং অনেক ফোন নম্বর, অনেক পিনকোড সব মুখস্থ রাখতে পারি, তো সেটা একটা ক্ষমতা, তো সেটা একটা সংখ্যা। তারপরে এখানে বাচনিক ক্ষমতা, বাচনিক ভার্বাল এবিলিটি বলা হচ্ছে। বাচনিক ক্ষমতা আছে, আমরা দেখি যে কিছু মানুষ প্রচুর কথা বলতে পারে, খুব ভালো কথা বলতে পারে, এলোকেন্ট, তো সেই জায়গাটায় আমরা বাচনিক ক্ষমতার কথা। অবশ্যই বুদ্ধি না থাকলে, তার মধ্যে সেই জ্ঞান না থাকলে কথা বলতে পারবেন না সেভাবে। স্থানিক ক্ষমতা, স্পেশিয়াল এবিলিটি। স্পেশাল এবিলিটির কথা আগে একবার বললাম, যে স্পেশাল এবিলিটিটা হচ্ছে যে আমরা কোন জায়গায় কি রাখবো, কোন জায়গায় কি রাখলে সুন্দর হবে, বা কোথায় আমরা থাকবো, কেমন জায়গায় বাস করব। আমরা নিশ্চয় একটা ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশের জায়গায় নিজের বাড়ি বানাই না, খুব সুন্দর মনোরম পরিবেশে আমরা বাড়ি বানাই। তো সেই জায়গাটাই আমরা আর কি স্থান জ্ঞান থাকে বলেই সেই জায়গাগুলো আমরা চুজ করতে পারি। তারপরে স্মৃতি সংরক্ষণ,
তা আমরা শুধু বুদ্ধি অর্জন করলেই হবে না, আমাদের মেমোরিতে সেগুলো ধরে রাখার দরকার আছে। সেই সংরক্ষণ করার যে ক্ষমতা, দেখা গেল যে আমরা অনেক মানুষকে দেখি যারা অনেক পুরনো কথা মনে রাখতে পারে, তাদের এই মেমোরি হচ্ছে যে স্মৃতি, তাদের স্মৃতি অনেক প্রখর। তো সেটাও একটা বুদ্ধির বিষয়, একটা উপাদান। আর অবরোহী উপাদান আর একটা আরোহী উপাদান, এই দুটো আমরা কন্ডাকটিভ আর একটা ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ আর একটা হচ্ছে ডিডাকটিভ। এই মেথডগুলো আমরা কোনটা যাব সাধারণ থেকে বিশেষ কোনো একটা বুদ্ধিতে বা বিশেষ কোনো বুদ্ধি থেকে সাধারণ বুদ্ধিতে আসা, এইগুলোই আমাদের এই কন্ডাকটিভ এবং ডিডাকটিভ, ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ মেথডের মধ্যে পড়ছে, রিজনিং এর মধ্যে পড়ছে। অবরোহী আর একটা আরোহী, যে একটা বিশেষ থেকে জটিল বিষয়, একটা বিশেষ থেকে সাধারণ বিষয় এবং একটা সাধারণ থেকে বিশেষ বিষয়ে যাওয়া। আর একটা হচ্ছে প্রত্যক্ষণ করার ক্ষমতা। প্রত্যক্ষণ করার ক্ষমতা অবশ্যই আমরা জানি যে একটা কোনো বিষয়কে দেখা বা সে দেখে তার বিষয়ে কিছু উপলব্ধি অর্জন করা, এগুলো প্রত্যক্ষণ করার মধ্যে পড়ে। দ্রুত শব্দ ব্যবহার করার ক্ষমতা। আমরা অনেক সময় শব্দ খুঁজে পাই না কথা বলার জন্য, তো এইরকম পরিস্থিতি হয়ে যায় যে কি বলবো, এরকম একটা কথা বলে ফেলি। তো সেইখানে আমরা কিছু মানুষকে দেখি যে এই প্রবলেমটা হয় না, তারা খুব দ্রুত একদম সাবলীল ভাবে কথা বলতে পারে। তাদের এই যে দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা রয়েছে, ওয়ার্ড ফ্লুয়েন্সি রয়েছে তাদের মধ্যে। সমস্যা সমাধানের ক্ষমতা। সমস্যা সমাধানের ক্ষমতাটা কি? যে কোনো প্রবলেম খুব তাড়াতাড়ি সমাধান করে দিতে পারে, অনেক জটিল সমস্যা থেকে সহজ সমস্যায় চলে আসতে পারে। অনেক মানুষকে আমরা দেখি যেখানে সমস্যা সমাধানটা তাদের কাছে খুব ইজি, কিন্তু কিছু মানুষের কাছে সমস্যা সমাধান করা খুব ইজি না। তো বিশেষ ক্ষমতা থাকলে সেই জায়গাটা আমরা পারি। প্রবলেম সলভিং এবিলিটি সবার মধ্যে থাকে না, যার মধ্যে থাকে সেটাও একটা আমাদের প্রাথমিক মানসিক শক্তির মধ্যে, ক্ষমতার মধ্যে পড়ছে। পরবর্তীতে আমরা যাই, আমাদের এই 9টি যে ছিল, 9টি নিরপেক্ষ শক্তির কথা বলা হয়েছে, তার মধ্যে আমরা 9টা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা দেখি আমাদের পরবর্তী আলোচনার বিষয়। আমাদের পরবর্তী যে আলোচনা, সেটাও আরেকটা বড় থিওরি, সেটা হচ্ছে যে থমসনের বাছাই তত্ত্ব। থমসন তিনি যে স্যাম্পলিং থিওরি বলছেন, স্যাম্পলিং থিওরি, সেই স্যাম্পলিং থিওরির কথা উনি বলছেন। বাছাই তত্ত্বটা মনে হচ্ছে যে আমরা, আমাদের মধ্যে অনেক রকমের ক্ষমতা আছে, মানসিক ক্ষমতা অবশ্যই। তো সেই মানসিক ক্ষমতাগুলোর মধ্যে সব ক্ষমতা আমাদের সবসময় কাজে লাগে না। কি কাজে লাগে? কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য কিছু কিছু ক্ষমতা, আমাদের মানসিক ক্ষমতা আমাদের কাজে লাগে। তো সেই মানসিক ক্ষমতাগুলো বাছাই করে করে সেই কাজগুলো করে। তো থমসন তিনি বলছেন যে এই যে বাছাই করে কয়েকটা ক্ষমতা দিয়ে আমাদের যে কাজ করার যে প্রবণতা, সেটাই বাছাই তত্ত্ব। উনি বলছেন যে তার মতে বুদ্ধি অসংখ্য শক্তির সমন্বয়, অবশ্যই অসংখ্য শক্তির সমন্বয়। একটি মানসিক কাজ করার সময় নির্দিষ্ট কয়েকটি শক্তি আমরা পেয়ে থাকি। সেই নির্দিষ্ট কয়েকটি শক্তি একত্রিত হয়ে কাজ সম্পন্ন করে, যে কোনো একটা কাজ কয়েকটা শক্তি মিলে সেই কাজটা সম্পন্ন করে, সেটা থমসন বলছেন, এটাই তার বাছাই তত্ত্ব। আর এবার আমরা দেখবো যে গিলফোর্ড, একটা খুব বহু চর্চিত, এই পৃথিবীর বহু চর্চিত একটা মনস্তাত্ত্বিক, তিনি তত্ত্ব আবিষ্কার করেছেন। তার 3 ডাইমেনশনাল থিওরি, ত্রিমাত্রিক তত্ত্ব, সেটা আমরা এখন আলোচনা করব। তার মতে আমাদের মন ত্রিমাত্রিক, একমাত্রিক না। যে কোনো একটা কাজ আমাদের, কোনো একটা নির্দিষ্ট কাজের জন্যই আমাদের একটা মন, এটা না। তার মতে আমাদের মনে 3টে মাত্রায় কাজগুলো সম্পন্ন হয়। সেটা কি কি দেখি। তার মধ্যে প্রতিক্রিয়ার মাত্রা, এটা একটা আছে প্রতিক্রিয়ার মাত্রা, একটা বিষয়বস্তুগত মাত্রা, একটা হচ্ছে উৎপাদনগত মাত্রা। তাহলে উৎপাদনগত মাত্রা, প্রক্রিয়ার মাত্রা, একটা বিষয়বস্তুগত মাত্রা, একটা হচ্ছে উৎপাদনগত মাত্রা। এইটা উনি একটা মডেলের মাধ্যমে প্রেজেন্ট করেছেন। সেই মডেলটার নাম হচ্ছে SOI মডেল। SOI মডেল, এই মডেলটা কে দিয়েছেন? তখন আমাদের অবশ্যই এই গিলফোর্ডের নাম আমাদের আসবে।
যে গিলফোর্ড এই SOI তত্ত্বটা, SOI মডেলটা দিয়েছেন। এবার সেই মডেলটা আমাদের এই পাশে ছবিতে দেওয়া আছে। এখানে আছে প্রতিক্রিয়া বা প্রক্রিয়া, এটা প্রক্রিয়ার মাত্রা, প্রক্রিয়ার মাত্রা, সেখানে প্রত্যভিজ্ঞা, স্মৃতি, কেন্দ্রাপসারী চিন্তন, কেন্দ্রানুগ চিন্তন, মূল্যায়ন, এসবগুলো রয়েছে। প্রত্যভিজ্ঞা কি? এটা একটা জ্ঞান, জ্ঞানের বিষয়ে আলোচনা করছি। স্মৃতি আমরা মেমোরি, যে কোনো একটা বুদ্ধি মাথায় ধরে রাখা, সেটা। এবার কেন্দ্রাপসারী আর কেন্দ্রানুগ চিন্তাটা কি? আমরা একটা জানি যে কোনো একটা বিষয়, এটা সেন্ট্রাল, তার এদিক থেকে একটা কাজ করে, পাওয়ার কাজ করে, আবার এই কেন্দ্র থেকে বাইরের দিকে একটা কাজ করে। তো এখানে আমরা যখন এই সেন্টারের, যখন কেন্দ্রের দিকে যাবে কেন্দ্রানুগ চিন্তা, আবার যখন কেন্দ্র থেকে বাইরের দিকে যাবে তখন কেন্দ্রাপসারী চিন্তন বলবো। কেন্দ্রাপসারী চিন্তন বলবো কিরকম? যেরকম কোনো একটা চিন্তা আমরা বাইরে থেকে অর্জন করে যখন নিজের মনে মনে ভাববো তখন সেটাকে কেন্দ্রানুগ চিন্তন বলবো, এবং আমাদের মনের কোনো চিন্তন যখন বাইরে কোথাও প্রসার লাভ করবে তখন সেটা কেন্দ্রাপসারী চিন্তন বলা হয়। আর মূল্যায়ন তো অবশ্যই আমাদের যে কোনো কাজের একটা অ্যাসেসমেন্ট হয়ে থাকে। আর বিষয়বস্তুগত মাত্রা, সেটা হচ্ছে মূর্ত বিষয়বস্তু, মূর্ত যেগুলো আমরা যে দেখতে পাই সেটা, প্রতীকী রূপী বিষয়বস্তু যেগুলোর আমরা বিভিন্ন সিম্বল ইউজ করে থাকি, আদর্শগত বিষয়বস্তু, আচরণগত বিষয়বস্তু। আদর্শগত বিষয়বস্তু আর আচরণগত বিষয়বস্তু, অবশ্যই যে কোনো কাজের আমাদের একটা আদর্শ থাকে, আচরণ থাকে। আরেকটা হচ্ছে উৎপাদন, তার আরেকটা মাত্রা হচ্ছে উৎপাদন। সেখানে এককের কথা বলা হচ্ছে, একক, শ্রেণী, সম্পর্ক, বন্ধন, ব্যবস্থাপনা, পরিবর্তন আর তাৎপর্য, এই সমস্ত বিষয়গুলো এখানে আলোচনার বিষয়। যে এখানে উনি বলেছেন যে একক, শ্রেণী, সম্পর্ক, ব্যবস্থাপনা, পরিবর্তন এবং তাৎপর্য, এই সমস্ত গুলোর সমন্বয়ে উৎপাদন, কোনো কিছু আমরা মনের মধ্যে যে উৎপাদন করে থাকি, প্রোডাকশন করে থাকি, এইটা হচ্ছে তার এই ত্রিমাত্রিক। আর এই হচ্ছে তার SOI মডেল। এটা যখন আমরা দেখবো যে এটা কে দিয়েছেন, অবশ্যই আমরা গিলফোর্ডের নাম বলবো। যে গিলফোর্ড, ইনি 1966 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে উনি গবেষণাটা করেছিলেন, যেখানে এই SOI মডেল উনি আবিষ্কার করেছেন, এবং সেখানে থেকে এইটা আলোচনার মধ্যে এখনো আছে। আমাদের সব থেকে বেশি চর্চিত যদি তত্ত্ব হয়ে থাকে গিলফোর্ডের 3 ডাইমেনশনাল থিওরি। পরের বিষয় আমরা দেখব, আরো তত্ত্ব আছে, অবশ্যই সেই তত্ত্বগুলো আমরা আলোচনা করব। একটা ক্লাসের মধ্যে সব তত্ত্ব আলোচনা করলে সে ক্লাস অনেক বড় হয়ে যাবে, এবং যতটা সম্ভব আমরা আলোচনা করলাম। আরো কিছু তত্ত্ব আছে। এবার আজকে এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে বুদ্ধি, তো আমরা জানলাম আমার মধ্যে কতটা বুদ্ধি আছে বা একটা শিশুর মধ্যে কতটা বুদ্ধি আছে, সেইটা পরিমাপ করার কি কোনো পদ্ধতি আছে? সেটা পরিমাপ করার যদি পদ্ধতি থাকে সেটা কোথায় আবিষ্কার হয়েছে, কে করেছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, বা এটার প্রয়োজনই বা কেন কতটা আছে, এইগুলো আমাদের এখন আলোচনার বিষয়। তো সেটা হচ্ছে যে মানসিক যে সমীক্ষা, বুদ্ধির সমীক্ষা প্রথম যে দিয়েছিলেন তিনি হচ্ছেন একজন ফরাসি মনস্তত্ত্ববিদ, তার নাম হচ্ছে বিনে, আলফ্রে বিনে। তো তিনি ফরাসি দেশের মানুষ। ফরাসি দেশে একটা প্রবলেম হয়েছিল এক সময়, যে একটা সময় ওই দেশে অনেক শিশু বিভিন্ন পরীক্ষায় অকৃতকার্য হচ্ছিলেন। তো সেটা দেখার জন্য একটা কমিশন তৈরি করা হয়েছিল। সেই কমিশনের মধ্যে এই বিনে, আলফ্রে বিনে তিনি ছিলেন, এবং তার সহযোগী হিসেবে একজন চিকিৎসক সাইমন তিনি ছিলেন। বিনে সাইমন, তা আমরা নাম শুনে থাকবো, সেই বিনে সাইমনের কথা আমরা জানি। তো তিনি দেখলেন যে অকৃতকার্য করা হচ্ছে কেন বাচ্চাগুলো, তো সেটার জন্য উনি একটা অভিক্ষা নিয়েছিলেন, মানে বুদ্ধি, যে কার মধ্যে কতটা বুদ্ধি আছে এগুলো দেখার উনি প্রয়াস প্রথম দেখিয়েছিলেন। ওইটাই হচ্ছে বুদ্ধির অভিক্ষা বা বুদ্ধির সমীক্ষা। তো সেটা আমরা দেখব।
ফরাসি বিজ্ঞানী লুইস স্টার্ন। ইনি হচ্ছেন যে আমাদের ওই যে বিনে কর্তৃক যে বুদ্ধির অভিক্ষা, সেটাকে সাংখ্য মান দিয়েছে একটা ইন্ডেক্সের মাধ্যমে। উনি পরবর্তীতে সেটাকে প্রকাশ করেছেন। তো প্রথমে বিনে তিনি অভিক্ষা করেছেন এবং সেটাকে সাংখ্য মান দিয়ে একটা ইন্ডেক্সের রূপ দান করেছেন। তিনি হচ্ছেন, এটা আমাদের লুইস স্টার্নের নাম পাবো। আমরা অনেকেই গুলিয়ে ফেলি যে আইকিউ কে আবিষ্কার করেছেন, তো তখন বিনে বলে ফেলি। তো বিনে না, বিনে সমীক্ষাটা প্রথম দিয়েছিলেন, কিন্তু ইন্ডেক্সটা বানিয়েছিলেন স্টার্ন। তো সেটা আমরা জানি। এবার বুদ্ধির অভিক্ষার প্রথম ধারণা আলফ্রেড বিনের কথা বললাম। তো এই ধারণাটা প্রথম যেটা হয়েছে, আমরা আইকিউর যে একটা বিষয় দেখেছি যে মানসিক বয়স, আইকিউ বলতে, বুদ্ধাঙ্ক বলতে বুঝি যে মানসিক বয়স, তাকে আমাদের যে শারীরিক বয়স, যে ক্রোনোলজিক্যাল এজ, তাকে ভাগ করে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে আমরা আইকিউ পাই। তো আমরা এখানে দিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই ভালো করে। এখানে আইকিউর সংজ্ঞা, মানসিক বয়স মেন্টাল এজ MA, আর সাধারণ বয়স ক্রোনোলজিক্যাল এজ, সেটাকে CA দিয়ে করা হয়েছে। তাকে 100 দিয়ে ডিভাইড গুণ করলে আমরা আইকিউ পাচ্ছি। এটা হচ্ছে একটা সূত্র, একটা সাংখ্য মান পাওয়া যাবে এখানে। এইটাই আবিষ্কার করেছিলেন এই যে আমাদের স্টার। তো এখানে ইন্টেলিজেন্ট কোশ্চেন বলতে আমরা কি বুঝি এবং তার ফর্মুলাটা কি আমরা ইজিলি নিশ্চয়ই বলতে পারবো এবার। তো পরবর্তীতে যাই। এখানে এই বুদ্ধাঙ্ক অনুযায়ী মানুষের যে, যখন আমরা আইকিউ নির্বাচন করলাম, আইকিউ দেখলাম, আইকিউ পাওয়ার পরে আমাদের যে মেধা বা বুদ্ধি, সেটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেই সাংখ্য মান দিয়ে দেখানো হয়েছে যে কিরকম সাংখ্য মান থাকলে তাকে কোন ক্যাটাগরির মধ্যে ফেলবো। এটার একটা খুব সুন্দর একটা ইন্ডেক্স উনি বানিয়েছেন এবং সেটা আমরা এখন আলোচনা করব। যে উনি বলছেন, আমরা দেখেছি যে 140-এর বেশি, যাদের আইকিউ 140-এর বেশি, তাদেরকে আমরা প্রতিভাবান বলবো। প্রতিভাবান বলবো, জিনিয়াস বলবো তাদেরকে। অনেক বাচ্চাদেরকে আমরা দেখি যারা তাদের বয়সের থেকে অনেক বেশি কিছু বুদ্ধির পরিচয় দেয়। তো সেগুলো আমরা গিফটেড চাইল্ড হিসেবে জানি। তো সেই তাদের আইকিউ অবশ্যই 140 বা 140-এর বেশি হয়। তো সেটা আমরা দেখলাম। এবার 120 থেকে 139, এটা হচ্ছে অতি উন্নত মাত্রার বুদ্ধি, ভেরি সুপিরিয়র ইন্টেলিজেন্স, এটাকে বলা হয় অতি উন্নত বুদ্ধি। আর 110 থেকে 119, সেটা হচ্ছে বুদ্ধিমান বা মেধাবী, সুপিরিয়র ক্যাটাগরির মধ্যে পড়ছে। যে বুদ্ধিমান বা মেধাবী, তাদেরকে আমরা কোথায় ফেলি? 110 থেকে 119। আর 90 থেকে 110, সেটা হচ্ছে স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন। এটাকে আমরা খুব ভালো করে দেখে রাখবো। এই 90 থেকে 110, সেটা স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন বা গড় বুদ্ধি সম্পন্ন যে বুদ্ধি, সেটাকে আমরা পাই। যে জনগণ বা মানুষ, যে শিশু, তাদের আইকিউ যখন 90 থেকে 110-এর মধ্যে থাকবে, তো সেটা হবে স্বাভাবিক বা গড় বুদ্ধি সম্পন্ন। এইটার পার্সেন্টেজেই বর্তমানে অনেক বেশি। এই গড় স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন মানুষ বা শিশু সব থেকে বেশি সংখ্যায় আছে। আর 90 থেকে 89, এটা স্বল্প বুদ্ধি সম্পন্ন। স্বল্প বুদ্ধি সম্পন্ন, ডাল ব্রেন যাদেরকে বলি, অনেক কিছু বুঝতে প্রবলেম হয়, তাদের অনেক সময় লাগে, সেটা হচ্ছে 80 থেকে 90 স্বল্প বুদ্ধি সম্পন্ন। আর 70 থেকে 79, এই আইকিউর মধ্যে যারা পড়ছে তারা খুব স্বল্প বুদ্ধি সম্পন্ন, এদের বুদ্ধিটা খুবই স্বল্প। এদেরকে নিয়ে ক্লাসে রিমেডিয়াল ক্লাস দিতে হয়, তাদেরকে নিয়ে অনেক রকমের সমস্যা হয়।
কিন্তু বুদ্ধি খুব স্বল্প, অল্প মাত্রায় বুদ্ধি থাকে। আর 70-এর নিচে যদি কারো বুদ্ধি থাকে, বিলো 70, তো সেটা হচ্ছে মানসিক প্রতিবন্ধী বলতে আমরা যাদেরকে বুঝি, সেটা হচ্ছে 70-এর নিচে মানসিক প্রতিবন্ধী। সেই মানসিক প্রতিবন্ধী যাদেরকে আমরা বুঝি, যারা আমাদের কথার খুব বেশি মানে বুঝে না, যাদেরকে আমরা কোনোভাবেই আমাদের মতো করে রাখতে পারি না, সেইগুলো হচ্ছে মানসিক প্রতিবন্ধী ক্যাটাগরির মধ্যে পড়ে। এটা 70-এর নিচে যাদের আইকিউ আছে তাদেরকে আমরা পাই। এবার আমরা কিছু এই আলোচনার উপর ভিত্তি করে কিছু এমসিকিউ সলভ করব। আমরা জানি যে আমাদের কিছু আপকামিং এক্সামিনেশন আছে, যেমন আপার প্রাইমারি টেট আছে, ঝাড়খণ্ড টেট আছে, বা কেউ কেউ সি টেট দিয়ে থাকি আমরা। তো সেইগুলো ফেস করার জন্য আমাদেরকে অবশ্যই কিছু এমসিকিউ সলভ করতে হবে। যে কোনো একটা টপিক ক্লিয়ার করার পরে বেশ কিছু এমসিকিউ আমাদের সলভ করতে হবে, যাতে কোশ্চেনের প্যাটার্নগুলো, যে একটা টপিক থেকে কিরকম কোশ্চেন আসতে পারে সেই বিষয়ে আমাদের জ্ঞান রাখা উচিত, এবং এমসিকিউ স্টাইলে কোশ্চেনগুলো বেশি আসে, সেজন্য আমাদের এমসিকিউ সলভ করতে হবে। আমরা একটু সীমিত সময়ের মধ্যে এত বড় আলোচনার পরে যখন এমসিকিউ সলভ করব, অবশ্যই খুব বেশি এমসিকিউ সলভ করার স্কোপ পাবো না, যার জন্য আমরা কয়েকটা এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। পরবর্তীতে নিশ্চয়ই এর অনেক সেশন হবে যেখানে শুধু এমসিকিউ নিয়ে আলোচনা হবে। তো প্রথম কোশ্চেনটা আমরা দেখি যে কি আছে। প্রথমে দেখছি থার্ডস্টোনের দলগত উপাদান তত্ত্ব, সেখানে স্থানিক এস উপাদানটি হলো, এখানে যে এস উপাদানটা, সেখানে সেই এস উপাদানটা কি, এইটা আমাদের আর কি একটা প্রশ্ন হয়েছে, যে এই থার্ডস্টোন যে দলগত উপাদান দিয়েছে সেখানে এস বলতে কি বোঝে। এস, এই এসটা হচ্ছে কি, বিশেষ ক্ষমতা, স্থান প্রত্যক্ষণের ক্ষমতা, আর একটা হচ্ছে ক্ষিপ্রতা, একটা সেন্টিমেন্ট, এই সমস্ত দিয়েছে। তো আমরা জানি যে এটা একটা বিশেষ ক্ষমতার মধ্যে পড়ছে। থার্ডস্টোনের এটা দলগত উপাদানের একটা তত্ত্ব। তো এইগুলো আমাদের আলোচনা, এইগুলো অ্যান্সার হবে না, অ্যান্সার এটা হবে যে বিশেষ ক্ষমতা, এস মানে বিশেষ ক্ষমতার কথা বলছে। কোশ্চেন 2, আমরা এই 2 নম্বর কোশ্চেনটার কথা বলবো। থার্ডস্টোনের মতে প্রাথমিক উপাদান হলো, প্রাথমিক উপাদানগুলো কি, এটা থার্ডস্টোন বলছেন যে তার মতে প্রাথমিক উপাদান কটা আছে। এইগুলো আমরা দেখছি 5টা, 9টা, 7টা, 11টা। তো আমাদের এখানে একটা বিতর্কিত উত্তর হবে, কারণ কেউ কেউ আমরা যখন সলভ করব তখন কেউ কেউ 7টি বলবো, কেউ কেউ 9টি বলবো। তো 7টি অ্যান্সার, তার মধ্যে মেন 7টি এবং পরবর্তীতে আরো 2টো অ্যাড হয়েছে, দিয়ে এটা 9টি উত্তর হবে আমাদের। এই 9, এটা হচ্ছে উত্তর। যে থার্ডস্টোনের মতে প্রাথমিক উপাদানগুলি কয় রকমের, তখন আমরা 9 রকমের বলব। পরবর্তীতে 3 নম্বর যে কোশ্চেন, দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা কে। আমরা এখনই আলোচনা করলাম দ্বি উপাদান তত্ত্ব নিয়ে, তো নিশ্চয়ই এটা বোঝা যাচ্ছে যে দ্বি উপাদান তত্ত্ব উদ্ভাবক কে। থার্ডস্টোন, থর্নডাইক এগুলো হবে না, এই স্পিয়ারম্যান হবে। আমরা দেখেছি যে স্পিয়ারম্যানের মধ্যে দ্বি উপাদান তত্ত্ব, যেখানে একটা স্পেশাল আর একটা জেনারেল, ইনি এই দুটো উপাদানের কথা বলেছেন বুদ্ধি বিষয়ে আলোচনা করতে, যে তত্ত্ব দিয়েছেন তার দ্বি উপাদান তত্ত্বের মধ্যে আমরা এই এস এবং জি এই জিনিসটা পাই, দ্বি উপাদান তত্ত্ব। আর বুদ্ধির পরিমাণ, পারমাণবিক তত্ত্বের প্রবক্তা কে, এটা আমাদের একটা আলোচনার বিষয়। যে পারমাণবিক তত্ত্ব বলতে যে তত্ত্বের মধ্যে অনেকগুলো শক্তির মধ্যে যে বাছাই করার শক্তি আমরা যে পাই, যে বলি, সেই জায়গাগুলোর এখানে আলোচনা আসবে, যে পারমাণবিক তত্ত্বের প্রবক্তা কে। তো আমরা পারমাণবিক তত্ত্ব যেটা, সেটার প্রবক্তা বলছি, সেটা হচ্ছে থর্নডাইক। ইনি হচ্ছেন যে বুদ্ধির পারমাণবিক তত্ত্বের প্রবক্তা। তারপরে
আইকিউ নির্ণয়ের সূত্রটি হলো, আইকিউ নির্ণয়ের যে সূত্রটা আমরা এখনই আলোচনা করলাম, আইকিউ নির্ণয়ের যে সূত্র আমরা দেখেছি যে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, এটা যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হচ্ছে এ অ্যান্সার, যেখানে এম এ বাই সি এ ইন্টু 100, এটা বাই দিয়ে আছে। আরেকটা পরবর্তী কোশ্চেন যেটা হচ্ছে আলফ্রেড বিনে কোন দেশের মনোবিজ্ঞানী ছিলেন? এটা তার দেশের নাম দিয়ে অনেক সময় প্রশ্ন আসে। আমরা আলোচনার সময় জানলাম যে ফ্রান্সের যে প্রবলেম নিয়ে তিনি একটা সলভ করেছিলেন, তো অবশ্যই উনি ফরাসি দেশেরই মানুষ ছিলেন। তো এখানে আলফ্রেড বিনে তিনি ছিলেন ফ্রান্সের অধিবাসী, ফ্রান্সের মানুষ ছিলেন। তারপরে কোশ্চেন নম্বর 7, এবিলিটিজ অফ ম্যান, এই গ্রন্থের লেখক কে? এবিলিটিজ অফ ম্যান এই বইটি কে লিখেছিলেন? একটি বিখ্যাত বই, সেই বইটির লেখক কে, এটা আমাদের প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর হচ্ছে থার্স্টন, থর্নডাইক, স্পিয়ারম্যান, ডাকলায়ার, এই ডুকলাই বা কিছু একটা নাম, সেটা আমাদের এখানে স্পিয়ারম্যানের নাম হবে। যেখানে এবিলিটিজ অফ ম্যান এই বইটা উনি লিখেছিলেন, যে মানুষের ক্ষমতা বিষয়ে একটা বই লেখা ছিল। কোশ্চেন নম্বর 8, স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে তত্ত্ব আবিষ্কার করেন। এই স্পিয়ারম্যানের যে তত্ত্বটা কত সালে হয়েছিল, এটাও একটা প্রশ্ন আসে যে উনি কোন সময় এই তত্ত্বটা দিয়েছেন। তো আমরা দেখি কোন সময় দিয়েছেন। উনি 1903, 1904, 1905, 1906। তো সঠিক উত্তরটা হচ্ছে 1904। 1904-এ উনি এই যে তার দ্বি উপাদান তত্ত্ব সেটা উনি দিয়েছিলেন 1904-এ। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে একক উপাদান তত্ত্বের প্রবক্তা কে? একক উপাদান তত্ত্ব, ইউনিফ্যাক্টর থিওরি, সেটার কে? এটা স্পিয়ারম্যান, থমসন, স্টার্ন, গিলফোর্ড। তো অ্যান্সার হবে স্টার্ন। যদিও মনে হচ্ছে যেন অ্যান্সার আগে থেকে করা আছে, ওইখানে কালারটা পড়ে আছে। তো আমরা আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছি, সেটা ফ্যাক্টর না। তো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে অ্যান্সারটা কি হবে। 10 নম্বর হচ্ছে যে লেখার ক্ষমতা কি ধরনের মানসিক ক্ষমতা? লেখার ক্ষমতা কি ধরনের মানসিক ক্ষমতা? এটা প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা লেখা শিখলাম কবে? জন্মগতভাবে কি লেখা শিখে এসেছি নাকি পরবর্তীতে শিখেছি? যদি জন্মগতভাবে শেখা থাকে তাহলে সেটা হবে আমাদের জন্মগত শিক্ষা, এবং যদি সেটা পরবর্তীতে শিখি সেটা অর্জিত শিক্ষা। তো আমরা দেখব যে জন্মগত নাকি ভাষাগত ক্ষমতা নাকি অর্জিত নাকি কোনোটি। তো অবশ্যই আমরা যখন লেখা শিখি সেটা অর্জন করতে হয়, সেই অর্জন করার ফলে আমরা লিখতে পারি যে কোনো ভাষায়। তো এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, কিছু প্রবলেম থাকলে অবশ্যই জানাবে, আর কি চাইছো সেটাও জানাবে। ভালো থেকো সবাই, আবার কোনো একটা ক্লাসে দেখা হবে।